Good evening, everybody. I hope by our Almighty you all are well, and I also hope that the day in the day to comes, your day will be of joy. Today, I am going to have my discussions on a certain 18th century novel that is Tom Jones. আশা করি সবাই ভালো আছো। My video is important for the students who having masters or reading in MA Part 1 English অর্থাৎ এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা মাস্টার করছেন তাদের কিন্তু এই ব্রিটিশ ড্রামা, ব্রিটিশ নভেল এবং অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ এবং পোয়েট্রি যে চারটা পেপার রয়েছে, তো এটা একটা ব্রিটিশ নভেলকে নিয়ে। নভেল হচ্ছে একটা মনগড়া বানানো কাহিনী, যেখানে দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস দ্যাট আর বেসড অন ইমাজিনেশন। যেখানে কি থাকবে, যেখানে ঘটনা থাকে, ক্যারেক্টার থাকে, কাল্পনিক ঘটনা এবং কাল্পনিক চরিত্র দিয়ে একটা নভেলকে তৈরি করা হয়। তো আজকের যে উপন্যাসটা হচ্ছে, দিস ইজ এ ফাইন নভেল। ইট ইজ অ্যাবাউট অ্যান অরফান বয়। হি ইজ মেনশনড হিয়ার টম জোন্স। The real identity of his father is not mentioned here. That is why he is called bastard. তো এই টম জোন্সের যে টাইটেলটা আছে, সেই টাইটেলে আমরা দেখছি যে একটা অজ্ঞাত পরিচয় শিশুর কথা। The history of Tom Jones, a foundling. So before entering into before telling the main issues which are much more important on this novel, first thing I should have to tell about the novelist. প্রথম যেটা বলা দরকার হচ্ছে উপন্যাসিক সম্বন্ধে। এই উপন্যাসিক হেনরি ফিল্ডিং। আমরা গালিভার্স ট্রাভেল, জোনাথন সুইফটের গালিভার ট্রাভেলস এবং আরও আমরা দেখছি ড্যানিয়েল ডিফো মোর ফ্ল্যান্ডার্স এবং স্যামুয়েল রিচার্ডসন হিস্ট্রি অফ এ ইয়াং লেডি। এগুলো হচ্ছে 18th সেঞ্চুরি নভেল। এই 18th সেঞ্চুরিটা কখন শুরু হয়েছিল? 18th সেঞ্চুরি বিগিন 1st জানুয়ারি 1700। 1700 খ্রিস্টাব্দে 1st জানুয়ারিতে এই 18th সেঞ্চুরিটা শুরু হয়েছিল এবং এটা শেষ হয়েছিল 31st ডিসেম্বর 1800। 1800 খ্রিস্টাব্দে 31 ডিসেম্বর পর্যন্ত এই পিরিয়ডটা ছিল 18th century, the period of the 18th century. So these are the examples of the 18th century novel. এটা 18th century novel-এর উদাহরণ। গালিভার্স ট্রাভেল, জোনাথন সুইফট গালিভার্স ট্রাভেলস, ড্যানিয়েল ডিফো মোর ফ্ল্যান্ডার্স এবং স্যামুয়েল রিচার্ডসন হিস্ট্রি অফ এ ইয়াং লেডি। These are the burning examples of the 18th century novel. তো প্রথমে আমি দেখা যাক, let me have a chance to say or to tell some issues about the novelist. প্রথমে আমি উপন্যাসিক সম্বন্ধে বলবো, হেনরি ফিল্ডিং। Who is Henry Fielding here and where he was born? Henry Fielding, he is called the founder of English novels or British novel. Father of British novel. Henry Fielding is called father of British novel. A novelist, his personal identity, he was a writer. তিনি একজন লেখক ছিলেন, and apart from that he was a magistrate.
তিনি একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। একজন ম্যাজিস্ট্রেটের কি কাজ হচ্ছে না সেটেল ডিসপিউটস বিটুইন পার্টিস ইন সিভিল কেসেস। তো সে যাই হোক, ফিল্ডিং ওয়াজ বর্ন in the year of 1707 and the month was April and the date was 22nd. 27 এপ্রিল 1707 খ্রিস্টাব্দে হেনরি ফিল্ডিং জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মারা গিয়েছিলেন 8 অক্টোবর 1754 খ্রিস্টাব্দে। The things which is to say that are the features of 18th century novel, অর্থাৎ 18th সেঞ্চুরি যে নভেলগুলো আছে সেই নভেলগুলোর মধ্যে কি ফিচারগুলো পাওয়া যায় যার কারণে আমরা বুঝে উঠতে পারবো, ইট উইল বি হেল্পফুল ফর আস টু আন্ডারস্ট্যান্ড ও টু অ্যাকসেপ্ট ইট ভেরি ইজিলি আর টু আইডেন্টিফাই ইট হোয়াট টাইপ অফ নভেল ইজ। 18th সেঞ্চুরির যে উপন্যাসগুলো রয়েছে সেই উপন্যাসগুলোর মধ্যে কী কী ধরনের জিনিস পাওয়া যায় যেগুলোতে আমরা বলবো বুঝে উঠতে পারবো যেটা 18th সেঞ্চুরি নভেল। একটা হচ্ছে রিয়েলিস্টিক ক্যারেক্টার অফ ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস। রিয়েলিস্টিক ক্যারেক্টার থাকবে, বিভিন্ন যে সোশ্যাল ক্লাসগুলো আছে আমাদের সোসাইটিতে সেই সোশ্যাল ক্লাসের রিয়েলিস্টিক ক্যারেক্টার তুলে ধরা হবে। প্লট দ্যাট সেন্টার অন রিয়েল লাইফ কনফ্লিক্ট, প্লটটা রিয়েল লাইফ কনফ্লিক্ট সম্বন্ধে বলবে। এটা হচ্ছে 18th সেঞ্চুরি নভেলের এগুলো বৈশিষ্ট্য আছে। ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড স্যাটায়ার, বিদ্রুপ যেটা আয়রনি সেখানে থাকবে। এবং এই 18th সেঞ্চুরি নভেল কী ধরনের মেসেজ দেয়, যত সকল 18th সেঞ্চুরি নভেলগুলো আছে তার একটা পার্টিকুলার মেসেজ আছে। এই মেসেজটা কি, সেটা হচ্ছে সোশ্যাল ইস্যুস থাকবে সেখানে আর সায়েন্টিফিক ইনভেনশন। এই দুটো জিনিসকে 18th সেঞ্চুরি নভেলগুলো তুলে ধরেছে। সায়েন্টিফিক ইনভেনশন অ্যান্ড সোশ্যাল ইস্যুস আর দ্য কমন ফিচার্স অফ দ্য 18th সেঞ্চুরি নভেল। যেমন মোল ফ্লেন্ডার আছে, গালিভার স্ট্রাভেল আছে। তো এগুলোর মধ্যে কিন্তু এই ধরনের ক্যারেক্টারগুলো আমরা ইস্যুগুলো দেখতে পাই, খুঁজে পাই। এটা হচ্ছে 18th সেঞ্চুরির নভেলের ক্যারেক্টার, চরিত্রগুলো। ফিল্ডিংয়ের রাইটিং ফিচার্স কী ছিল? হেনরি ফিল্ডিং, জোনাথন সুইফট, আবার দেখা যায় ড্যানিয়েল ডিফো, তাদের রাইটিং ফিচার্স যদিও তারা 18th সেঞ্চুরির নভেলিস্ট ছিলেন, বাট উই ক্যান সি সাম ডিফারেন্সেস ইন দেয়ার রাইটিং। ইট ইজ দেয়ার ওন টেকনিক। অর্থাৎ যদিও তারা এই জিনিসগুলোকে ফলো করে চলেছে, তাদের মধ্যেও কিছু কিছু তাদের মধ্যে পার্থক্য থাকে। অ্যাজ ফর এক্সাম্পল আমরা ওয়ার্ডসওয়ার্থকেও দেখতে পাই, কলরিজকেও দেখতে পাই রোমান্টিক পোয়েট হিসাবে। কিন্তু কলরিজের লেখার ওয়ার্ডসওয়ার্থের লেখার মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন কলরিজের কবিতার মধ্যে আমরা সুপার ন্যাচারাল ইস্যুস পাই, নেচার আছে অবশ্যই, কিন্তু ওয়ার্ডসওয়ার্থ কী করেছে, নেচারকে এত প্রাণবন্তভাবে তিনি বর্ণনা করেছেন। হি ইজ মাচ মোর ফান্ড অফ নেচার, দ্যাট ইজ ওয়াই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ কল্ড ফাদার অফ নেচার। যার জন্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে ফাদার অফ নেচার বলা হয়। কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের রাইটিং ফিচার্স এবং কলরিজের রাইটিং ফিচার্সের মধ্যে কিছু পার্থক্য আমরা খুঁজে পাই। তো এখানে জোনাথন সুইফট, গালিভার ট্রাভেলস, ড্যানিয়েল ডিফো, মোল ফ্লেন্ডার্স এবং স্যামুয়েল রিচার্ডসনের যে হিস্ট্রি অফ এ ইয়াং লেডি, যদিও সেগুলো 18th সেঞ্চুরি নভেল, তবুও কিন্তু আমরা হেনরি ফিল্ডিংয়ের সঙ্গে কিছু পার্থক্য আমরা দেখতে পাই। হেনরি ফিল্ডিংয়ের ফিচার্স কি হচ্ছে? সিম্পলিসিটি। যেমন রবার্ট ফ্রস্টের কবিতায় আমরা পাই সিম্পলিসিটি, ভেরি সিম্পল। এটা অর্ডিনারি সাধারণ পাঠকও যেমন পড়ে বুঝতে পারে তিনি কি বুঝাইতে চেয়েছেন, what type of message he wants to convey through his writing. An ordinary reader can easily understand. তাহলে সিম্পলিসিটি থাকছে রবার্ট ফ্রস্টের কবিতার মধ্যে, যেমন সিম্পলিসিটি থাকে তেমনি হেনরি ফিল্ডিংয়ের উপন্যাসের মধ্যে আমরা সিম্পলিসিটিটা খুঁজে পাই। ইউজ অফ আয়রনি, নিন্দার ছলে প্রশংসা, প্রশংসার ছলে নিন্দা, সেটা হচ্ছে ব্যজস্তুতি, যাকে ইংরেজিতে বলা হয় আয়রনি। আয়রনি ইজ এ পোয়েটিক ডিভাইস অর ফিগার অফ স্পিচ। তো এখানে স্যাটায়ার বা আয়রনির ব্যবহার তিনি করেছেন, ফিল্ডিং তার রাইটিংয়ের মধ্যে ব্যবহার করেছিলেন। এবং হচ্ছে মকারি,
এবং রিয়েল এস্টেট। এটা কিন্তু হেনরি ফিল্ডিংয়ের যে সকল এগুলো আছে মানে নভেলগুলো আছে এগুলো আমরা কিন্তু তার রাইটিং ফিচার্সের মধ্যে খুঁজে পাই। এবং তিনি যে কমন থিম ছিল তার যে সকল উপন্যাস আছে তার উপন্যাসের কমন থিম হচ্ছে ভার্চু ইজ এ অ্যাকশন রেদার দেন থট। এই জিনিসটা তিনি কিন্তু তার তুলে ধরেছেন। তো এই টম জোন্স ক্যান বি কল্ড এ ক্লাসিক নভেল। এই যে টম হচ্ছে এখানে, টম হিয়ার ইজ দি সেন্ট্রাল ফিগার অর দ্য প্রোটাগনিস্ট ইন দি স্টোরি। আমরা একজন সাউথ ইন্ডিয়ান রাইটারের একটা উপন্যাস পড়েছি, সেই উপন্যাসটার নাম হচ্ছে দ্য গাইড। গাইড মানে হচ্ছে পথ প্রদর্শক, তাকে গাইড বলা হয়, ওয়ান হু গাইডস, দ্য গাইড। এই দ্য গাইড আর রসিপ্রম কৃষ্ণাস্বামী নারায়ণের লেখা গাইড উপন্যাসটা খুব একটা বিখ্যাত ওনার উপন্যাস। সেখানে আমরা প্রোটাগনিস্ট হিসাবে দেখছি রাজু, এবং তিনি প্রেমে পড়ছেন কার সাথে? রোজির সাথে। এবং দ্য সিকুয়েন্স অফ ইভেন্টস, এই যে ঘটনাটা পরপর ঘটে যাচ্ছে এপিসোড ভিত্তিক। রোজি একটা আননোন প্লেসে আসছে মালগুড়িতে, হ্যাঁ, তার হাজব্যান্ডের সাথে। সেখানে কি করছে? রাজু গাইড হিসেবে কাজ করছে। এইভাবে ধীরে ধীরে তার সাথে কি হচ্ছে? রাজু বিকাম ভ্যারি ক্লোজ টু রোজি। বোথ ওয়ার অ্যাট্রাক্টেড টু ইচ আদার, একে অপরের প্রতি আকর্ষিত হয়ে যায়। রাজু একজন ভ্যাগাবন্ড ছিল। রাজু ওয়াজ এ ভ্যাগাবন্ড। হি ওয়াক ফ্রম হিয়ার অ্যান্ড দেয়ার, and just like his profession was broker, but he was much attracted to the physical beauty of Rosie, and Rosie also much attracted to Raju's behavior. Naturally, they became very close and they behaved just like husband and wife. But ultimately what happened? Raju was sent to jail. রাজুকে কি করা হয়েছিল? জেলে পাঠানো হয়েছিল। এই টম জোন্স নভেলটাও কিন্তু সেম থিং আমরা দেখছি। টম জোন্স যে বাস্টার্ড একটা অবধূ সন্তান, যার পৈতৃক পরিচিতি নেই, সেরকম সেই টম থমাস, এই টম জোন্স কি হয়েছিল? বিভিন্ন মেয়ের সাথে তার সম্পর্ক হয়, তার সঙ্গে লাভ হয়। প্রথমে হয় সোফিয়ার সাথে। তো এরকম হতে হতে অনেক মেয়ের সঙ্গে লাভ হওয়ার পরে আবার সেই প্রথম থেকে যেখান থেকে সে শুরু হয়েছিল, এবং সেই নভেলটা আবার সেই, দ্যাট মিনস হি অলসো বিং রিইউনাইটেড অর হি ইজ ইউনাইটেড উইথ সোফিয়া, অ্যান্ড হি গেট সোফিয়া অ্যাট দি এন্ড অফ দ্য স্টোরি। এই গল্পের শেষে, নভেলের শেষে দেখা যাচ্ছে যে সেখানে সে সোফিয়াকে আবার ফিরে পাচ্ছে, সে সোফিয়ার কাছে চলে যাচ্ছে। তো এই মানে একটা ক্লাসিক নভেল। হোয়াই এ নভেল ইজ কল্ড এ ক্লাসিক? একটা ক্লাসিক নভেলের কি ক্যারেক্টার থাকে? ক্লাসিক নভেলের মধ্যে কী কী জিনিসগুলো থাকে? মোরালিটি থাকবে, ডেথ থাকে, অ্যাডভার্সিটি থাকে, এই সকল একটা ক্লাসিক নভেলের মধ্যে থাকে। মানে ক্লাসিক শব্দের অর্থ হচ্ছে প্রথম শ্রেণীর, ফার্স্ট ক্লাস। তাই এটাকে ক্লাসিক নভেলও বলতে পারে, কমিক নভেলও বলা যায়, আবার পিকুরেক্স নভেলও বলা যায়। টম জোন্স can be called a classic novel having the features of a classic novel. Tom Jones can be called a comic novel having the features of a comic novel, and he also can be called a picaresque novel. Picaresque শব্দ অর্থ হচ্ছে দুর্বৃত্ত, connected with literature that describe the adventures of a person who is sometimes dishonest. এই যে দুঃসাহসিক যে ঘটনাগুলো কোনো একজন ব্যক্তির পিকুরেক্স নভেলে দেওয়া হয়, সেই ব্যক্তিটাকে কোনো সময় অসৎ হিসাবে দেখানো হয়, তার অসৎ কাজ থাকে, সাম ব্যাড অ্যাক্টস ইজ ডান বাই দ্য পারসন, আর ডিসঅনেট, হি বিকামস সামটাইম ডিসঅনেট। তো এখানে টম জোন্সে আমরা দেখেছি, টম যে সকল কাজগুলো করছে, হি ইজ নট ফিক্সড ইন লাভ উইথ ওয়ান লেডি অর ওয়ান গার্লস। টম জোন্সকে দেখা যাচ্ছে প্রথমে সোফিয়ার সাথে প্রেম হচ্ছে, সোফিয়ার সঙ্গে প্রেম হওয়ার পরে আবার অনেকের সাথে প্রেম হচ্ছে, ইভেন দেখা যাচ্ছে একজন মহিলার সাথেও প্রেম হচ্ছে, এবং আলটিমেটলি সবার শেষে দেখা যাচ্ছে আবার সে সোফিয়ার কাছে সে ফিরে আসছে। এইভাবে প্লটটা আছে।
আচ্ছা, সেটিং অফ দ্য নভেল, এই নভেলটা যে সেটিং আছে সেই সেটিংটা কোথায়? এটা হচ্ছে প্যারাডাইস হল, সমারসেট, দ্য রোডস অফ সাউদার্ন ইংল্যান্ড, লন্ডন। একটা নভেল যখন থাকে সেখানে কিছু ক্যারেক্টার্স থাকে, নাম্বার অফ ক্যারেক্টার্স উইল বি দেয়ার, সেখানে সেটিং থাকছে, প্লট থাকছে, স্টোরি থাকছে, এইগুলো কিন্তু এই নভেলটার মধ্যেও কিন্তু সেই জিনিসগুলো রয়েছে। কিন্তু এটাকে একটা কমপ্লেক্স নভেল বলা যায়। হ্যাঁ, সো মেনি ক্যারেক্টার্স আর দেয়ার, এ নাম্বার অফ ক্যারেক্টার্স আর দেয়ার। এই মানে এটাতে টম জোন্স যে নভেলটা আছে, নভেলে অনেকগুলো চরিত্র আছে। টম জোন্স আছে, সোফিয়া আছে, মাস্টার বিলগিল আছে, বিলগিল রয়েছে। তো সো মেনি ক্যারেক্টার্স আর দেয়ার ইন দ্য স্টোরি আর ইন দ্য নভেল, এই উপন্যাসের মধ্যে রয়েছে। নেক্সট থিং ইজ দ্যাট টম জোন্স এই নাটকটা, এই টম জোন্স এই উপন্যাসটার, this is a fine novel which is written by the father of British novel or English novel হেনরি ফিল্ডিং। হেনরি ফিল্ডিং এখানে মোল ফ্ল্যান্ডারের যে স্টোরিটা আছে, যেমন মোল ফ্ল্যান্ডারের ড্যানিয়েল ডিফো, সেরকম ধরনের স্টোরি কিন্তু এখানে রয়েছে। মোল ফ্ল্যান্ডার চুরির কারণে তাকে জেলে যেতে হয়েছিল। এখানে কিন্তু তার অসাধুতা, here it mentioned the dishonesty of the protagonist Tom Jones and he also sent to jail. মানে same things or same features we can see in Tom Jones, like Mole Flanders the novel has. মোল ফ্ল্যান্ডারের মতো কিন্তু এখানেও এরকম ধরনের রয়েছে। এরপরে দেখা যাচ্ছে যে এই টম জোন্স এই নভেলটাতে ফ্যামিনিজম আর ফ্যামিনিস্ট নারীত্ব এরও স্থান দেওয়া হয়েছে। একজন নারী তার সমাজে কি অধিকার রয়েছে, সেই সোশ্যাল ডিগনিটি, এটাও কিন্তু তুলে ধরা হয়েছে। চেস্টিটি, নারীর সতীত্ব, ম্যারেজ, মানি, প্রপার্টি, প্রেস্টিজ ইন আওয়ার হিউম্যান সোসাইটি, এখানে একটা ফ্যামিলিটাও কিন্তু দেখানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে সম্পত্তির লোভ, প্রপার্টি। তো দিস আর দ্য ফিচার্স দ্যাট মেক ফ্যামিলিটি, অ্যান্ড দিস ফিচার্স অবভিয়াসলি সিন ইন দিস নভেল টম জোন্স বাই হেনরি ফিল্ডিং। এই ধরনের জিনিসগুলো কিন্তু টম জোন্সে কিন্তু রয়েছে। ফ্যামিলিজমটা, ফ্যামিলিটিটা। বেঙ্গলি রাইটার কৈলাস বাসিনী দেবী, তিনি কিন্তু 18th সেঞ্চুরির সময় তিনি কিন্তু লিখেছিলেন। শি ওয়াজ দ্য রাইটার্স কৈলাস বাসিনী দেবী অফ দি 18th সেঞ্চুরি। এই যে নভেলটা আছে টম জোন্স, এর মেন থিমটা হচ্ছে কি ভার্চু, যে গুণটা আছে, এবং হচ্ছে ম্যারেজ, হিপোক্রিসি, এবং একটা লাস্টে যখন কি হচ্ছে শেষের সময় একটা হ্যাপি এন্ডিং থাকছে, ঠিক কমেডির মতো। যেমন শু মেকার্স হলিডে, এটা কমিক নভেলও বলা যায়। শু মেকার্স হলিডে এটা কিন্তু একটা কমেডি, মানে শেষে কি হচ্ছে নায়ক এবং নায়িকা একত্রিত হয়েছে, তাদের পূর্ণমিলন রয়েছে। এই সোফিয়া ওয়াজ টু সাফার ফর বিং ডিটাচড ফ্রম টম জোন্স, but ultimately what happened with the passage of time or the sequence of events brought Sophia into that place where Tom was there. And apart from that, where Tom was in love with the lady
there Sophia was engaged and there she worked. As Sophia's love was from her heart core, that is why Sophia didn't want Tom to be engaged in any affairs with other women. As Sophia, she had loved Tom from her heart core. But Tom, this bastard, he shows his dishonesty through this novel, Tom Jones. He is the protagonist in these novels. He is the central figure in this novel. But his activities are shameful. He is the hero of this novel. He first falls in love with Sophia, but he is not settled in one place. He is not fixed in one place. He is not fixed in love with one girl. He is seen to be in love with many others. And that is why he is called here that he is not an honest person, dishonest person, and ultimately what happened in the story, in the novel, he also sent to jail. Like Moll Flanders. Now, here the novel actually the novel is actually the study of a young man of uncertain birth who falls in love with his neighbor Sophia. এখানে গল্পটা কিন্তু অ্যাকচুয়ালি আনসার্টেন বার্থ মানে একটা অবৈধ সন্তানকে নিয়ে, সেই টমকে নিয়ে, যে তার প্রতিবেশী সোফিয়ার সাথে প্রেমে পড়ে। পুরো উপন্যাসটাই কিন্তু প্রচুর চরিত্র আছে, অনেকগুলো চরিত্র আছে, এবং ধীরে ধীরে দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস একটার পর একটা ঘটে যাচ্ছে। কিন্তু যদি আমরা ইফ ইউ অ্যানালাইসিস অ্যান্ড ইফ ইউ হ্যাভ আওয়ার কোর ডিসকাশনস অন দিস রিলেটেড নভেল or topic, then we can easily get Tom as a central figure of this story. That is why the novel has been named after Tom Jones. The history of Tom Jones, a foundling. That means Tom Jones is here seen as a bastard, as an orphan. What type of features I have already told you একটা কমিক নভেল, এই কমিক নভেলের মধ্যে কী ধরনের ফিচার্স আমরা পাই যেগুলোতে আমরা বুঝে উঠতে পারবো। এই উপন্যাসটাও কিন্তু আমরা দেখছি একে অপরকে কোনো একটা ক্যারেক্টার একটা অন্য ক্যারেক্টারকে ভুল বোঝানো হচ্ছে, সামওয়ান ইজ মিসআন্ডারস্ট্যান্ডিং সামওয়ান। ওকে, তো একটা কমিক নভেলের মধ্যে দেখা যায় মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, আইরনিক রিসলিউশন থাকে, ফিজিক্যাল কমেডি থাকে। দিস আর দ্য ফিচার্স অফ এ কমিক নভেল। এটা একটা কমিক নভেলের ফিচার্স। ফিল্ডিং is no doubt in his honorable place in writing this novel Tom Jones. It is one of the fine products of Henry Fielding. So today this is an introduction to this novel. আজকে যেটা বলা হলো, I have not told the story of Tom Jones. I have already given some issues, some important issues on this novel. এই উপন্যাসটার সম্বন্ধে আমি কিছু this can be called the outer part of this novel, though it is much more related to this story. And in my second video I will go through the story of this novel Tom Jones. So my friends, viewers, thank you. God bless all of you.